ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সিফাত জামান জিয়ন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ৯ নং ধারা ইউনিয়নের ধারা বাজারে। উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন বলে জানিয়েছেন। তো উনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন ওনার ছোটবেলার বন্ধু, যার নাম হচ্ছে মোতালেব, তার কাছ থেকে। মোতালেবের এলাকারই একটি মর্মান্তিক ঘটনা এটি। আর ঘটনাটি ঘটেছিল তার গ্রামের বাড়ি নাগলা বাজারের কোনাপাড়া নামক একটি স্থানে। আর ওই এলাকায় একটি ভিটা রয়েছে, স্থানীয়ভাবে এই ভিটাটা জওরা ভিটা নামে পরিচিত। জওরা ভিটা এই নামটা কিভাবে আসলো? ওই ভিটার যিনি মালিক ছিলেন সেই ব্যক্তির নাম ছিল জহুরুল। গ্রামের লোকজন তাকে জওরা বলে ডাকত। এই জওরা ছিল অনেক হতদরিদ্র একজন লোক, যিনি পেশায় ছিলেন একজন জেলে। তার স্ত্রী এবং ৪-৫ জন সন্তান ছিল। ঠিক কয়টা সন্তান ছিল এটা তার বন্ধু এই মোতালেব উনি বলতে পারেননি, যার কারণে এই জীবন ভাইও ঠিক করে বলতে পারেননি। ঘটনাটির সময়কাল 1975-76 সাল এরকম হতে পারে আর কি, মুক্তিযুদ্ধের পরে ঘটনা যখন ঘটে আর কি। তখন মূলত ওই এলাকার অবস্থা তো এমন উন্নত ছিল না এখন যেমনটা আছে। আর মোতালেব সে যখন এই ঘটনাটি শুনেছে তখন সে ক্লাস 5-এ পড়তো, আর এখন সে অনার্সে পড়ে। তো এই যে জওরা, উনি যেখানে বসবাস করতেন তার পরিবারকে নিয়ে, সেই জায়গাটা ছিল খুবই নির্জন। আশেপাশে ঘরবাড়ি খুবই কম ছিল। জওরা ভিটা যেহেতু একটু দূরেই ছিল, দূরে একটা নদী ছিল যেটাকে ওনারা কালা গাং নামে ডেকে থাকেন। তো সেখানে জওরা এবং অন্যান্য জেলেরা মাছ ধরতো। এইভাবেই জওরার পরিবার চলতো। তবে জওরা খুবই কষ্টে জীবনযাপন করত, দিন এনে দিন খেত, কোনো সময় সে না খেয়েও থাকতো। এভাবে তাদের পরিবার যখন খুব কষ্টে দিন পার করছিল, তখন জওরার বড় ছেলে, তার বয়স তখন 15 কি 16 বছর, সে সিদ্ধান্ত নেয় সে তার পরিবারকে ছেড়ে ময়মনসিংহে চলে আসবে। সে তার বাবাকে কথা বলে। তার বাবা বলে, দেখ, আমার পক্ষে তো আসলে এতগুলো সন্তানকে খাবার দেওয়া সম্ভব হচ্ছে না, তো একটা কাজ কর, নিজে দেখ কিছু করতে পারিস কিনা, তাহলে তো খুবই ভালো হয়। তো এই কথা চিন্তা করে বাবা ছেলে দুজন মিলে একটা সিদ্ধান্তে উপনীত হন। এরপর বাবা তাকে কিছু টাকা দেন আর কিছু চাল দেন, দিয়ে ময়মনসিংহে পাঠিয়ে দেন। তার বড় ছেলের নাম ছিল মানিক, শুধু এতটুকু জানা যায়। তো ময়মনসিংহ গিয়ে সে ওই সময় ময়মনসিংহ শহরে রিক্সা চালানোর কাজে নেমে পড়ে। তো তার বাবা তো সেই পেশা, এই যে মাছ ধরা, এটা দিয়েই সে জীবিকা নির্বাহ করত। সে প্রতিদিন নৌকা নিয়ে যেত ওই কালাগাঙে। তার সাথে আরও কিছু জেলেও থাকতো, তারা মূলত ঝাঁকি জাল দিয়ে মাছ ধরত। আমরা সাধারণত দেখি যে জেলেরা সাধারণত রাতে মাছ ধরে, কিন্তু এই জওরা সে দিনে রাতে সবসময় মাছ ধরত। সকালে মাছ ধরা শুরু করলে বিকালে যে মাছগুলো আসলে দেখা যেত তার জালে ধরা পড়েছে বা সে ধরতে পেরেছে, এগুলো হাটে নিয়ে যেত বিক্রি করার জন্য। যত টাকা আয় হতো তা দিয়ে তরিতরকারি বাজারঘাট করতো পরিবারের জন্য। সেগুলো আবার তার স্ত্রীর কাছে দিয়ে আবার রাতে বের হয়ে যেত ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে, কিছু বন্ধু জেলেদেরকে সাথে নিয়ে। তো এইভাবেই চলছিল তার কষ্টের জীবন। তবে কষ্ট হলেও সংসারে কিন্তু তার সুখের কমতি ছিল না। হ্যাঁ, অভাব ছিল, সুখ ছিল। তার স্ত্রীর সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল। ঘটনাটা শুরু হয় যখন বর্ষাকাল চলে গিয়ে নদীর পানিটা কিছুটা কমে এসেছে। তখন এই জওরার ভিতরে কিছু পরিবর্তন সবাই লক্ষ্য করে। সেটা হচ্ছে, সবাই একটি নির্দিষ্ট জায়গায় মাছ ধরলেও সে একটু আড়ালে গিয়ে মাছ ধরতে চাইতো, যেখানে অন্য জেলেরা তাকে সহজে দেখতে পেত না। এরকমটা কিন্তু আগে হতো না, হঠাৎ করে এরকম দেখা যেত আর কি। অনেক সময় মাছ ধরার সময় তার নৌকাকে কেউ দেখতে পেত না, কোথায় যেন মিলিয়ে যেত। আবার হঠাৎ করেই দেখা যেত জওরাকে যে সে মাছ ধরছে। এরকম যখন হচ্ছিল তখন তার বন্ধুরা, অর্থাৎ এই যে জওরার যে বন্ধুরা যারা জেলে, যারা মাছ ধরতো তার সাথেই বা তার আশেপাশে, তা একটু অবাকই হয়। তবে তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করে না। অল্প কয়েকদিন পরে ঘটে আর একটা ঘটনা। তার সঙ্গী জেলেরা দেখতে পায় যে তার জালে প্রচুর মাছ উঠেছে, যেটা আগে কিন্তু কখনোই দেখা যায়নি। সে একাই 4-5 জন জেলের মাছ ধরে ফেলতো। আর একটা বিষয় হচ্ছে যে সে মাছ ধরার সময় কিছু মাছ নৌকায় রেখে বাকি মাছগুলো কাঁচাই খাওয়া শুরু করত। আর সে এমনভাবে খেত যেন তার চারপাশে কেউ নেই। আর চারপাশে জেলেরা যে এই বিষয়টা দেখছে এটা নিয়েও তার কোনো ভ্রুক্ষেপই নেই, তার কোনো মাথা ব্যথাই নেই। তো অন্য জেলেরা এই বিষয়টা লক্ষ্য করে একদিন তাকে একথা জানায়,
কিন্তু সে বলে, না তো, আমি তো এমন কাজ করি না, আমি কেন কাঁচা মাছ খেতে যাব? কাঁচা মাছ কোনো মানুষ খায় নাকি? এখন এই যে যে ঘটনাটা ঘটে, এটা কিন্তু ওই জওহরার মনেই থাকতো না। এরকম ঘটনা প্রায়শই তার বন্ধু জেলেরা দেখতে পেত, যে সে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। এটা তখন অনেকের মধ্যে জানাজানি হয়ে যায়। তবে এটা সবচেয়ে বেশি জানাজানি হয় যখন সে একদিন মাছ ধরে তার স্ত্রীকে রান্না করার জন্য না দিয়ে বাড়িতে এসে সে নিজেই এই মাছগুলোকে কাঁচা খাওয়া শুরু করেছে। তার স্ত্রী তাকে বাধা দেয়, তার স্ত্রীকে খুব বাজেভাবে মারধর করে। তার সন্তানেরা এটা দেখে খুব ভয় পেয়ে যায়, তার কাছে আসতে চায় না। কারণ জওহরার এরকম আচরণ কখনোই ছিল না। সে অভাবী হতে পারে, তবে কখনোই তার স্ত্রীর সাথে এরকম মারামারি সে করেনি, স্ত্রীর গায়ে হাত সে তোলেনি। তার সন্তানরা এটা দেখে অভ্যস্ত নয়। হঠাৎ করে এমনটা দেখে তার সন্তানরাও ভয় পেয়ে গিয়েছে। তো জওহরা তো তার স্ত্রীকে মারধর করে মাছ কাঁচা খেয়ে শুয়ে পড়েছে। সকালে যখন তার ঘুম ভাঙে, তখন দেখে তার স্ত্রী কান্না করছে ঘরের এক কোণে বসে। এই অবস্থা দেখে সে তার স্ত্রীকে বলে, এই তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? তখন তার স্ত্রী সব কথা বলে, যে রাতে কি হয়েছিল। সে তো শুনে পুরোই অবাক, যে কি, আমি এমন কাজ করছি? না না, আমি তো এমন কাজ করি নাই। এ কথা বলার পর তার স্ত্রী তার শরীরের আঘাতের চিহ্নগুলো দেখায়, যে এই কারণেই আঘাতের চিহ্ন হয়েছে। সে নিজেই এটা দেখে ভয় পেয়ে যায়, যে এরকম নিষ্ঠুর সে কিভাবে হলো। তখন তার স্ত্রী বলে, আমি কিছুটা বুঝতে পারছি, তুমি রাত বিরেতে মাছ ধরো, তো এ কারণ হয়তো বিশেষ কোনো কিছু নজর লেগেছে তোমার। আমি একজন হুজুরকে নিয়ে আসি। তো যে হুজুরকে নিয়ে আসা হয়, উনি এমন বড় কোনো হুজুর ছিলেন না। এই হালকা পাতলা জিন ভূতের সমস্যা সমাধান করতেন, একটু তাবিজ কবজ দিতেন, পানি পড়া দিতেন, তেল পড়া দিতেন, এতটুকুই আর কি। তো উনি আসার পর একটা তাবিজ এই জওহরার হাতে বেঁধে দেন, বলেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এরপর 2-3 দিন ভালোভাবে সব কিছু চলছিল। চতুর্থ দিন আবার সেই আগের মতোই এই জওহরা কাঁচা মাছ খেতে শুরু করে। তার স্ত্রী নিষেধ করলে তাকে মারধর করে। পরদিন আবার সেই হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর বলেন যে এই তাবিজে যদি নাপাকি লাগে, তাহলে কিন্তু তাবিজের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। জওহরা যেহেতু মাছ ধরে আর শরীরে ময়লা পানি লাগে, মাছের আঁশ লেগে যায়, এই কারণেই তাবিজের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। তো এই সমস্যা তো আবার যখন দেখা দিল, হুজুর এবারও তাকে আরেকটি তাবিজ দেন, বলে দেন যে জওহরাকে তার শরীর পবিত্র রাখতে হবে। কিন্তু সে যেহেতু জেলে, আর এটার জন্যই তার সংসার চলে, এই জন্য তাকে তো আসলে এটা করতেই হবে, তার তো এটা না করার উপায় নাই। এখন কি আর করা? এখন মাছ ধরতে তাকে তো যেতেই হবে, আর মাছ ধরতে গেলে মাছের আঁশ, নোংরা পানি, এটা তো লাগবেই। ঘরে বসে থাকলে তো চলবে না, খাবারও জুটবে না। হুজুরের আদেশ অমান্য করে সে আবার মাছ ধরতে চলে যায় কালাগানে। মাছ ধরে এসে ঘরে ঢুকেই আবার সে কাঁচা মাছগুলোকে খাওয়া শুরু করে দেয়। কিন্তু এবার তার স্ত্রী তাকে আর বাধা দেয় না, বাধা দিলেই তো মার খেতে হয়। জওহরা মাছ খায়, তবে সবগুলো না, বেশ কিছু মাছ রেখে খায়। সকালে তার স্ত্রী সেগুলোকে আবার রান্না করতে গেলে কোথা থেকে একটা লাঠি নিয়ে এসে তার স্ত্রীকে বেধড়ক পেটাতে থাকে। এমত অবস্থায় তার স্ত্রী যখন চিৎকার করতে থাকে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু লোক এই চিৎকার শুনে তার বাড়িতে এসে দেখে এই অবস্থা। তখন তার ছেলেকে খবর দেওয়া হয়। তার ছেলে ময়মনসিংহের কোথায় আছে এটা অবশ্য লোকজনের জানা ছিল, কোন এলাকা দিয়ে সে থাকে। তাকে খবর দিলে সে চলে আসে। তো সে যখন আসছে, তার তো আসতেও সময় লেগেছে। যখন সে এসেছে এর একদিন পর, এসে দেখে যে সেই একই অবস্থা। তার বাবা উঠান ধরে দৌড়াদৌড়ি করছে, একটা লাঠি নিয়ে তার মাকে ধাওয়া করছে। যখনই লাঠির নাগালে চলে আসে তার মা, তখন লাঠি দিয়ে আঘাত করে। বোঝা গেল যে আসলে ঘটনা সত্য, প্রতিদিনই এই বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে। এদিকে তার ছেলে এসে এই দৃশ্য দেখে সে তো আর সহ্য করতে পারে না, তার মাকে এইভাবে মারছে। সে দ্রুত বাবাকে চেপে ধরে, কোনোভাবেই তাকে রাখা যায় না। সেও চিৎকার চেঁচামেচি করতে থাকে। ঘটনাটা দিনের বেলা, লোকজন আশপাশ থেকে চলে আসে। তো জওহরার বাড়ির আশেপাশে ওইরকম ঘর বাড়ি না থাকলেও একদম যে ছিল না তা কিন্তু না, আর আশপাশ দিয়ে কিন্তু লোকজন হাঁটাচলা করতো দিনের বেলা। তো লোকজন চলে আসছে। দড়ি দিয়ে জওহরাকে খুব শক্ত করে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়। জওহরাও
ওই দড়ি থেকে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। একটা সময় নাকি জওরা অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে তখন বিকেলবেলা, তখন সে দেখে তার স্ত্রী, তার বড় ছেলে আর অন্য সন্তানেরা দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তখন জওরা বলে, এই মানিক, তুই কখন এলি? আর আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিস কেন? আমার বাঁধন খুলে দে। তখন তার ছেলে দড়ির বাঁধন খুলে দেয়। জওরা মানিককে বলে, চল, মাছ ধরতে যেতে হবে। ছোট ছেলেটাকে তো আর নিয়ে যেতে পারি না, তার ঠান্ডা লেগে যায় যদি, এই জন্য তোকেই নিয়ে যাই, চল। একথা বলে জওরা আর তার ছেলে মানিক কালাগাঙে যায় মাছ ধরতে। মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে যায়, যার কারণে জওরা মানিককে বলে, তুই থাক, তুই মাছ ধরতে থাক, আমি মাছগুলোকে বাজারে বিক্রি করে আসি। তো সে বাজারে চলে যায় আর তার বড় ছেলে মানিক মাছ ধরতে থাকে। কারণ অন্য জেলেরা তো ছিলই, যারা জওরার বন্ধু বান্ধব ছিল, তার বয়সে এরকম তো অনেকে ছিল ওই সময়। তো ওই দিন কিন্তু আর কোনো সমস্যা হয়নি। পরের দিন রাতের বেলা জওরা তার ছেলেকে নিয়ে মাছ ধরতে কালাগাঙে যখন গিয়েছে, তখন মাছ ধরার এক পর্যায়ে সে মাছগুলোকে নৌকায় বসেই খেতে শুরু করে। সে এমনভাবে মাছগুলোকে খাচ্ছিল মনে হচ্ছে যেন অনেক বছর সে না খেয়ে আছে, মানে এমন হিংস্রতার সাথে সে মাছগুলিকে খাচ্ছে। তার ছেলে যখন এটা দেখে তখন সে জিজ্ঞেস করে যে, বাবা, তুমি কাঁচা মাছ খাচ্ছ কেন? তখন এই জওরা তার ছেলের দিকে এমনভাবে তাকায় যেন ওখানেই মাছ খাওয়া বাদ দিয়ে তার ছেলেকেই খেতে শুরু করবে। সে মানিকের দিকে রাগে ফুঁসতে ফুঁসতে আসতে থাকে নৌকার উপরেই। মানিকের কাছে এসে সজোরে দেয় এক ধাক্কায় নৌকা থেকে প্রায় 10 হাত দূরে ছিটকে গিয়ে পানিতে পড়েছে। তার ছেলে মানিক তো সাঁতার জানতো, সাঁতরাতে আবার নৌকার কাছে চলে আসে। তখন অন্য জেলেদেরকে ডাক দেয়, তারা নৌকা নিয়ে এসে দেখে মানিক পুরো ভিজে একাকার। জিজ্ঞেস করলে মানব সব ঘটনা খুলে বলে। তখন তারা জওরাকে বলে, কি রে জওরা, তুই তো ছেলেকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলি কেন? ভাইসা তো সাঁতার জানতো বলে বেঁচে গেছে, কিন্তু তুই তোর ছোট ছেলেকে নিয়ে আসলে সে তো সাঁতার জানে না, সে তো মরেই যেত। কিন্তু এই কথার উত্তর আসে না। সবাই দেখে যে জেলেদের কথার কোনো পাত্তা না দিয়ে আপন মনে সে গোগ্রাসে মাছ চিবিয়ে খাচ্ছে। তখন সবাই মিলে জওরাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার সময় সে কেমন যেন একটা করছিল, মনে হচ্ছে তার মুখ থেকে গড়গড় গড়গড় আওয়াজ বের হচ্ছে। বাড়িতে নিয়ে এসে সবাই আগের মতো তাকে গাছের সাথে বেঁধে রাখে। সবাই পরামর্শ দেয় যে এভাবে আর হবে না, তাকে বড় কোনো তান্ত্রিক দেখাতে হবে। তো কথা অনুযায়ী একজন বড় তান্ত্রিকের খোঁজ এলাকাবাসী করে দেয়। তান্ত্রিক আসে এবং বলে, বিষয়টা তো আমি বুঝতে পারছি, ওকে ভয়ঙ্কর এক মেছো পিশাচে ধরেছে, যারা মাছও খায় আবার মাংসও খায়। তান্ত্রিক বলেন, আমি কালকে আসব আর সাথে একজনকে নিয়ে আসব যার তুলা রাশি। পরের দিন তান্ত্রিক সাথে করে একজনকে নিয়ে আসে। তার শরীরে জিন হাজির করার জন্য তান্ত্রিক তন্ত্র মন্ত্র শুরু করে। এক পর্যায়ে আসলে দেখা যায় যে ওই তুলা রাশির শরীরের ভিতরে জিন না এসে জওরার শরীরের ভিতরে চলে আসছে। জওরার ভেতর থেকে ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, আমায় কেন ডেকেছিস? তান্ত্রিক বলে, কেন ডাকছি তা তো তুই জানিস, এখন বল ওর শরীরে কেন ভর করেছিস, কেন এই গরিব মানুষটাকে কষ্ট দিচ্ছিস? তখন নাকি ওই জিনটা বলে, আমি ওই কালাগাঙেই থাকি, আর এই লোকটাকে আমি অনেকদিন ধরেই নজরে রেখেছিলাম, কারণ বাকি জেলেরা মাছ ধরে সবাই চলে যেত একসাথে, কিন্তু ও একাই অনেক রাত পর্যন্ত মাছ ধরতো। আমরা নিজে নিজে খুব একটা মাছ ধরে খেতে পারি না, তবে ওর শরীরে ভর করার কারণে এখন খুব সহজেই মাছ খেতে পারি। ও অনেক মাছ ধরে, আমরা ওকে মাছ ধরতে সাহায্য করি, আর এই সুযোগে মাছ আমি খেতে থাকি। আমি তো এর শরীর ছেড়ে যাবো না, যে মজা পাইছি মাছের, ওর শরীর ছেড়ে গেলে এত মাছ কিভাবে খেতে পারবো? তান্ত্রিক বলে, দেখ এই লোকটা অনেক গরিব, একে আর কষ্ট দিস না, বিনিময়ে যা চাস তোকে দেয়া হবে। কিন্তু ওই জিন তো কোনোভাবেই মানে না, তার একটাই কথা, আমি এর শরীর ছেড়ে যাব না। তান্ত্রিক যখন দেখে এ তো মানতে নারাজ, তখন তান্ত্রিক ওই তুলা রাশির উপরে আরো বেশি করে রুকিয়া করে এই জিনটাকে হাজির করার চেষ্টা করে। একটা পর্যায়ে তুলা রাশির উপরে ওই জিনটা হাজির হতে বাধ্য হয়, জওরার শরীর ছেড়ে দিয়ে ওই তুলা রাশির শরীরের ভিতরে ঢুকতে বাধ্য হয়। এরপর ইচ্ছে মতো পিটাতে থাকে ওই নির্দিষ্ট একটা পদ্ধতি ফলো করে, যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে, আর চারপাশের গাছপালা মনে হচ্ছে ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে, প্রচুর বাতাস বইতে শুরু করে। তবে এর মধ্যে মাঝে মাঝে তান্ত্রিকের চুল ধরে সে টানাটানি করার চেষ্টা করে।
এমত অবস্থায় তান্ত্রিক নিজেও ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও সে তার তন্ত্রক্রিয়া চালিয়ে যায়। এক পর্যায়ে ওই দুষ্ট জিনটা ছেড়ে যেতে রাজি হয়, কিন্তু এর বিনিময়ে সে কিছুই চায়নি। নর্মালি কিন্তু এর বিনিময়ে কিছু দিতে হয়, কিন্তু সে কিছুই চাইল না, এমনিতেই নাকি চলে যায়। তান্ত্রিক জওরা ভিটার অর্থাৎ জওরার যে বাড়ি তার 3 জায়গায় বিশেষ এক ধরনের মাদুলি পুঁতে দিয়েছিল। এরপর জওরার হাতে, কোমরে, গলায় 3টা মাদুলি দিয়ে দিয়েছিল। আর এই মাদুলিগুলো এমনভাবে কবিরাজ বেঁধে দিয়েছিলেন যাতে করে সে মাছও ধরতে পারে, তেমন কোনো সমস্যা না হয়। তবে এটা খোলা যাবে না, ইচ্ছাকৃতভাবে নোংরা করা যাবে না। কবিরাজ আরও বলে দেন যে তোমরা সাবধানে থেকো, কারণ ওই জিনটা ক্ষিপ্ত হয়ে আছে, সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে। এই বলে তান্ত্রিক চলে যান। এরপর মোটামুটি মাসখানেক চলে যায়, কোনো সমস্যা হয় না। তার ছেলে মানিকও আবার ময়মনসিংহে চলে যায়। একদিন সকালবেলা ওখান দিয়ে বাজারের দিকে যাওয়ার পথে ওই জওরা ভিটার পাশেই ছিল একটা বাঁশ বাগান। ওখানে কিছু লোক দেখতে পায় ভয়ঙ্কর এবং বিভৎস দৃশ্য। জওরা আর তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে বাঁশের আগায় তাদের মরদেহ ঝুলিয়ে রেখেছে। সে কি এক ভয়াবহ দৃশ্য! জওরার হাত, পা, মাথা শরীর থেকে বিচ্ছিন্ন। তার স্ত্রী সন্তানদের লাশও একই রকম অবস্থায় ঝুলিয়ে রাখা। বড় ছেলেকে খবর দেওয়া হয়, যেহেতু সে বেঁচে ছিল। সে আসে। পরিবারের এই অবস্থা দেখে কে আর নিজেকে সামলাতে পারে, সে কান্নাকাটি করতে থাকে। মৃতদেহগুলোকে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী কবর দেওয়া হয়। মানিকের যে কয়েকজন বন্ধু ছিল তারা ওই গ্রামের, তো তারা তো তাদের বাড়িতেই থাকে। তাদের কারো একজনের বাড়িতে জওরা রাত্রে ছিল, নিজের বাড়িতে আর থাকেনি। ওই রাতে, অর্থাৎ যেই রাতে আর কি সে তার এক বন্ধুর বাড়িতে ছিল, রাত আনুমানিক 3টার দিকে ওই বাড়ির বারান্দায় এসে তার বাবা মা ডাকতে থাকে, মানিক, এই মানিক। অর্থাৎ এই যে জওরা আর জওরার স্ত্রী, এই দুইজনের কণ্ঠে মানিককে ডাকছে, বলছে মানিক, এই মানিক, দরজা খোল, আমরা এসেছি। এই ডাক কিন্তু তার বন্ধুও শুনেছিল। তার বন্ধু বলছে, খবরদার মানিক, দরজা খুলিস না। এভাবে অনেকবার ডাকাডাকি করে। ওই যে আমরা বলি না 2বার ডাকে 3বার ডাকতে পারে না, তা কিন্তু না, অনেকবার ডাকাডাকি করেছে। মাঝে মাঝে বাড়ির ছাউনির উপরে ঢিল ছোড়ার আওয়াজও পাওয়া যায়। এভাবে কিন্তু সারা রাত চলতে থাকে। ফজর আজানের পর মানিক বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন চলে যায়, আর কেউ মানিককে কখনোই দেখেনি। একবার ওই গ্রামে বন্যা হয়। সেই বন্যাতে এই জওরার যে পরিবার যেখানে কবর দেওয়া হয়েছিল, এই কবরের স্থানটা ভেঙে পানিতে হারিয়ে যায়। এরপর থেকে নাকি আরো ভয়ানক ঘটনা ঘটতে থাকে। তো এরপরে যেটা হয়েছে, তো জানা যায় যে এখনো এই ভিটা যেটা, অর্থাৎ জওরার যে ভিটাটা, এই ভিটার আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নাই এই 2026 সালে এসেও। তবে জওরা ভিটার পাশে বেশ কিছু ক্ষেত রয়েছে, ফসলি ক্ষেত। তো এরকমই একটা ক্ষেত যেটার নাম বগাপোড়ার মাঠ নামে পরিচিত। ওখানে গিয়ে যে কাউকে বললেই নাকি হবে যে বগাপোড়ার মাঠ কোনটা, তারা বলে দেবে। ওই বগাপোড়ার মাঠটা কিন্তু ওই কালাগাঙের একদম সাথেই। ওই মাঠে আগে ছোট ছেলেরা ফুটবল খেলতো। তো একদিন, কোন একটা দিন আর কি, দুপুরের দিকে খেলতে যায় ছেলেপেলেরা ওই বগাপোড়ার মাঠে। খেলতে খেলতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। অনেক সময় খেলতে খেলতে আসলে চলে গেছে। কিভাবে যে এত সময় চলে গেছে তারা তো বুঝতেও পারে না। তো আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন জীবন ভাই, উনি নিজেও ফুটবল খেলতে বেশ পছন্দ করেন। উনিও খেলতে যান বিকেলবেলা। কিছুক্ষণ খেলার পরই দেখেন সন্ধ্যা হয়ে গেছে। তো ওই বাচ্চারা যারা খেলতে আসছে, খেলার সময় কেউ হয়তো বা খুব জোরে লাথি মেরেছিল ওই বলটাতে। ওই বলটা ওই কালা গাঙে গিয়ে পড়ে। বল তো আনতে হবে, না হলে তো কালকে তারা আর খেলতে পারবে না। তাদের মধ্যে 2জন ছেলে প্রথমে যায় বল আনার জন্য। তো 2জনের নাম জানা যায় না, তবে আমরা একটা ছদ্মনাম দিচ্ছি। একজনের নাম রিয়াদ আর একজনের নাম ফয়সাল। তো রিয়াদ ফয়সালকে বলল যে চল, কে আগে বল ধরতে পারে দেখি তো। এই বলে 2জনেই একসাথে লাফ দিয়ে সাঁতরে বল ধরার চেষ্টা করে। তারা 2জন একে অপরকে হারানোর চেষ্টা করছিল যে কে আগে বলটা আনবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ভারী জিনিস পানিতে পড়লে একটা বড় ঢেউ ওঠে, আর সেই ঢেউয়ে পানিতে থাকা ভাসমান জিনিসগুলো কিন্তু আরো দূরে সরে চলে যায়। তো তারা যখন লাফ দিয়েছিল, বলটা তো তাদের থেকে আরেকটু দূরে চলে গিয়েছে, আর খুব জোরে যেহেতু তারা সাঁতার দিচ্ছিল, ফলে বলটা আস্তে আস্তে করে আরো দূরে সরে যাচ্ছিল।
এগুলো পানির উপরে থাকা ছেলেরা কিন্তু সবই দেখছিল। বলটা যেতে যেতে পানি যেখানে গভীর সেখানে তারা চলে যায়, এবং এই কালাগাঙের একদম কিনারে নাকি একটা বট গাছ ছিল। সবাই বলতো ওই বট গাছটা নাকি খুবই ভয়ঙ্কর, রাতে যারা মাছ ধরতো অনেক জেলেই নাকি অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল ওই জায়গাটাতে। ঠিক ওইখানে আবার বলটা কোনো ঢেউ বা বাতাস ছাড়াই নাকি চলে আসে। এখন ওই ছেলে দুটো জানতো যে এই জায়গাটা ভালো না। তখন ফয়সাল বলল, আরে রিয়াদ, ওখানে যাস না, ওই জায়গাটা খুব ভয়ঙ্কর, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চল আমরা ফেরত যাই, কাল সকালে এসে না হয় বলটাকে আমরা উদ্ধার করব। কিন্তু রিয়াদ বলল, ধুর পাগল, কিচ্ছু হবে না, তুই আয় আমার সাথে। রিয়াদ যখন সাঁতরাতে একদম বলটার কাছে চলে আসে, তখনই তাকে এক টানে মনে হচ্ছে কেউ পানির নিচে তলি নিয়ে গেল। প্রথমে ফয়সাল মনে করেছে যে হয়তো ও মজা করছে তাকে ভয় দেখানোর জন্য, কিন্তু বেশ খানিকটা সময় চলে যাওয়ায় সে দেখলো যে রিয়াদ তো আর ওঠে না, আর এতক্ষণ দম ধরে রাখা কিন্তু কারোর পক্ষে সম্ভব না। তখন ফয়সাল ভয় পেয়ে যায়। যখন সবাইকে চিৎকার দিয়ে বলতে থাকে যে রিয়াদকে পাওয়া যাচ্ছে না, রিয়াদকে পাওয়া যাচ্ছে না, ওই পাশ থেকে কিন্তু সবাই শুনেছে। তখনই নাকি ফয়সালকে একই রকমভাবে টান দিয়ে পানির নিচে নিয়ে গেল। এইটা কিন্তু দূর থেকে কয়েকজন দেখেছে, কারণ ফয়সাল তো চিৎকার দিয়ে বলেছিল রিয়াদকে পাওয়া যাচ্ছে না। এই অবস্থা দেখে আরো 6 জন নামে তাদের খুঁজতে। তারপর একে একে সবাই পানিতে এভাবে হারিয়ে যায়। মানে যে 6 জন পরবর্তীতে নদীতে নেমেছিল তাদের সাথেও নাকি একই ঘটনা ঘটে। এই 6 জনকেও একই রকম ভাবে হ্যাচকা টানে পানিতে নিয়ে গিয়েছিল। এখন ডাঙায় যারা ছিল তারা তো ভয়ে এক একজন দৌড় দিয়েছে এক এক দিকে। এলাকার বয়স্ক ব্যক্তিদেরকে এই বিষয়টা জানানো হলে তারা ভালো ডুব দিতে পারে এমন কয়েকজন লোক নিয়ে এসে নদীতে ডুব দিয়ে খোঁজাতে থাকে আর কি। তারাও খুঁজতে থাকে, জালও ফেলা হয়, তবে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার পর সবাই তো খুব আতঙ্কিত। এই জায়গায় সবাই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, আর এই জায়গায় এসব কি ভয়ঙ্কর কাণ্ড শুরু হলো। এরপর তো ওখানে কেউই আর খেলতে যায় না ভয়ে। এরপর শুরু হয় আর একটা ঝামেলা। যেই মাঝিরা রাতে মাছ ধরতো তারা প্রায় শুনতে পেত কালাগাঙের কিনারের ওপাশে যেই বেশ জঙ্গলের মতো জায়গাটা ছিল, ওখান থেকে বিভিন্ন রকমের কান্নার আওয়াজ শোনা যেত। কখনো শোনা যেত কোন একটা মেয়ে মনে হয় খুব কষ্ট নিয়ে কান্নাকাটি করছে, আবার কখনো অনেক ছেলে একসাথে কান্নাকাটি করছে, এমনটা শোনা যেত। তো কান্না করতে করতে নাকি হঠাৎ করে বিশ্রীভাবে হাসাহাসি শুরু করে দিত। আর হাসিটাও খুব অদ্ভুত। কাক যদি হাসে কেমন লাগবে, মনে হতো কাক আর মানুষ একসাথে হাসতো। কোনো কোনো মাঝি তো আবার সাদা কাপড় পরা এক মহিলাকেও নাকি দেখতে পেত ওই বটগাছটার ওখানে, যে সে দাঁড়িয়ে আছে আর মাঝিদের হাত দিয়ে ইশারা করে তার কাছে ডাকছে। কিন্তু কোনো মাঝি বা জেলেই ভয়ে ওদিকে যেতে চাইতো না। তো এটা কিন্তু তারা দেখতো। অনেক মানুষ তো সচেতন হয়ে গিয়েছিল, কারণ যারাই এর আগে কান্নার আওয়াজ শুনে গিয়েছিল তারা কেউই আর ফেরত আসেনি। এবার বলি ওই ছেলেদের কি হলো যারা ডুবে গিয়েছিল। ওই ছেলেদের লাশ ভেসে ওঠে ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় কালাগাঙে তাদের ডুবতে দেখেছিল সবাই, তাহলে ডোবার পরে তাদের লাশ ভেসে উঠলো কিভাবে? ডোবার পর আসলে ওই ডোবার পারে মূলত ভেসে উঠেছিল আর কি। তো ডোবার পার হলো নামাপাড়া হয়ে, ডোবার পার হয়ে কালাগাঙে যাতায়াতের একটা পথ। এই পথটা ছিল ওই সময়, এমনটাই জানিয়েছেন মোতালেব। তো ওই ছেলেদের লাশের অবস্থাও খুবই ভয়ঙ্কর ছিল। সব কয়টা ছেলের মনে হচ্ছে এক একটার মাথা নাই, অন্য জায়গায় পড়ে আছে, মানে দেহ এক জায়গায় মাথা আর এক জায়গায়। আর এমন দুর্গন্ধ ছড়িয়েছে আশেপাশে কেউ আর যেতে পারছে না। তখন কোনো মতে লাশগুলোকে নিয়ে গ্রামবাসী দাফন করে দেয়। এরপর যারাই মাছ ধরতে যেত কালাগাঙে, প্রচণ্ড দুর্গন্ধের কারণে কেউ আর মাছ ধরতে পারতো না। বলতে গেলে মাছ ধরার একদম অনুপযোগী হয়ে যায় ওই জায়গাটা। এই যে আমরা বললাম যে ডোবার পার কিন্তু কালাগাং থেকে অন্য সাইডে, ওখানে কিন্তু লাশ ভেসে ওঠার কথা নয়। তো এই জায়গাটা এরপরে নিষেধ করে দেওয়া হয় যে কেউ আর এখানে মাছ ধরতে পারবে না, যার ফলে দীর্ঘদিন সেখানে কেউ আর যায়নি। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা মানুষজন বলতো। এখন তো নাগলা বাজারেই মানুষ বাজার সদাই করে, কিন্তু আগে ছিল 22 শামুল বাজার। ওখানে চায়ের দোকানে বসে অনেকেই এই বিষয়টা নিয়ে আলোচনা করেন, এবং তারাই এই সিদ্ধান্তটা মূলত নিয়েছিলেন। তো এরপর তো অনেকদিন কেটে যায়, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, মানে ওই রকম অস্বাভাবিক ঘটনা শোনা যায় না। সবাই ভাবছে সবকিছু এখন ঠিকঠাকই আছে, এখন মাছ ধরা যেতে পারে। আর ওই সময় মাছ ধরার সময়ও চলে এসেছিল, মানে শীতের আগে আগে কিন্তু মাছ ধরার
আহ, একটা আহ, ইয়ে শুরু হয়ে যায় আর কি, মানে একটা ধুম পড়ার একটা সময় চলে আসে আর কি, শীতের ঠিক আগে আগে। আর শীতের সময় তারও বেশি পড়ে যায় আর কি এরকম মাছ ধরার ধুম। তো যারা মাছ ধরে তাদের জন্য মাছ ধরার এই সময়টা কিন্তু একটা উৎসবের মতো। তো ওই সময় কি করেছে, এই ডোবার পাড় দিয়ে নৌকা বের হয়েছে, ডোবার পাড় দিয়ে নামাপাড়া দিয়ে বের হয়েছে 4-5টা নৌকা মাছ ধরার জন্য। এক একটা নৌকায় 2-3 জন করে ছিল। এখন আমরা চিন্তা করতে পারি যে তাদের তো মাছ ধরতে নিষেধ করে দেওয়া হয়েছিল, তবু তারা কেন এলো? আসলে ওরা সব নিয়ম মেনেই এখানে এসেছিল। অর্থাৎ তারা জানে যে এখানে মাছ ধরা নিষেধ, নিয়ম জেনে তারা এখানে আসছে। এরপর তারা চিন্তা করেছে যে দূর এগুলো তার কি হবে, এতদিন কিছু হয় নাই, এই জন্য তারা ওই সমস্ত জিনিস খুব একটা পাত্তা দেয়নি। নিষেধ করছে তাতে কি হয়েছে, এটা তো সরকারিভাবে নিষিদ্ধ না, লোকজন নিষেধ করছে। তো তারা তাদের মতো করে নৌকা নিয়ে বের হয়ে গেছে। আর তা তো আর একা যায়নি, কয়েকজনকে তো সাথে নিয়ে গেছে। তো তারা মাছ ধরা শুরু করে দিয়েছে। একজন জাল ফেলে, আরেকজন জাল তোলে, আরেকজন নৌকা চালায়, এইভাবে চলছে মাছ ধরা। যে নৌকা চালায় তাকে প্রথমে ধাক্কা লাগায় ওই পিশাচটা। তো ওই শয়তানের তো আর কেউ নাম জানে না, সবাই বলে ওইটা পিশাচ। তো এই যে ব্যাপারটা, অদ্ভুত বিষয় হচ্ছে ওই পিশাচটাকে নাকি অনেকে দেখতো। পিশাচটা বলতো এদিকে আয়, দেখ এদিকে বড় বড় মাছ আছে, এরকম নাকি ডাকতো। এখন ওই পিশাচটা তো তাদের ডাকে, অন্য দিক দিয়ে ডাকে, অন্যভাবে ডাকে। তো লোকজন তো বুঝতে পারে যে এটা আসলে এই পিশাচের কারসাজি। কিন্তু আরো একটা ব্যাপার হলো, সবাই কিন্তু পিশাচকে একই রূপে দেখতো না। কেউ পিশাচ রূপে দেখতো যারা একটু দোয়া কালাম পড়ে গেছে, কিন্তু অনেকেই দেখতো যে কোন একটা জেলে বা তাদের পরিচিত কেউ ডাকছে। তখন তারা কিন্তু কনফিউজড হয়ে যেত, যেদিকে যাবো কি যাব না, গেলে যদি বিপদ হয়। বিশেষ করে কালাগাঙের দিকে ডাকতো আর কি। তখন নাকি একজন মাঝি, মানে যিনি নৌকা চালাচ্ছিল, সে বলে আরে চল, কিছু হবে না। আর আগের মতো এখন কি আর কিছু আছে নাকি রে, আমরা আছি 3 জন, কি হবে? তখন এদের একজন বলে যে আরে যাওয়াটা ঠিক হবে না। এরকম কথা বলতে বলতে তারা কিন্তু রওনা দিয়েছে ওই দিকে। এদিকে তারা ওই দিকটাতে গিয়ে যখন মাছ ধরতে শুরু করেছে, জাল ফেলেছে, তখন মনে হলো জাল নিচে আটকে গেছে। এটাও মনে হচ্ছে নিচে কোনো বড় মাছ ওই জালে আটকেছে, কিন্তু জালটা তোলা যাচ্ছে না। তো এরকম যখন তারা চিন্তা করছে, এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। ওই যে যিনি নৌকা চালাচ্ছিল, যে মাঝি, সে দেখতে পায় যে এই নৌকার উপরে থাকা অন্য যে 2 জন আছে তারা অদৃশ্য কারোর সাথে কথা বলছে। আর নৌকাটা আস্তে আস্তে এই জওড়া ভিটার দিকে যাচ্ছে। সে কিন্তু তখনই বুঝতে পারে এখানে অশুভ কোনো কিছু ভর করেছে। সে দোয়া কালাম পড়তে থাকে, সে জিন ভূতে বিশ্বাস করে, যেহেতু সে কিন্তু এই বিষয়টা বুঝতে পেরেছিল। এদিকে হয় কি, নৌকাটা থামানো যাচ্ছে না, নৌকাটা একটা সময় পাড়ে চলে আসে। আর ওই 2 জন নেমে ওই জওড়া ভিটার দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ওরা জওড়া ভিটাই চলে যায়। ওদেরকে এমনভাবে মায়াজালে আবদ্ধ করে ওই পিশাচটা যে ওরা 2 জন কিন্তু জওড়া ভিটায় চলে যায়। তো নিয়ে গিয়ে কি করলো, একটা আর একটার সাথে লড়াই লেগে গেছে। মানে 2 জন একে অপরকে বেধড়ক মারছে, একে অপরের গলায় কামড় দিয়ে রক্ত বের করে খাচ্ছে, একে অপরকে ছুঁড়ে গাছের আগায় তুলে, মানে গাছের আগায় নিয়ে গিয়ে ছুঁড়ে তুলে ফেলছে আর কি। এরকম একটা অবস্থা। একজন আরেকজন রক্ত খেতে শুরু করেছে, শরীরের মাংস খেতে শুরু করেছে, মানে একদম জম্বি অবস্থা, জম্বি মুভির মতো আর কি। মাংস খাওয়ার পরে আবার গাছের আগায় ওঠে, আবার নামে, কখনো বিড়াল হয়ে যায়। মানে মানুষ কিভাবে এরকম হয়ে যায়, অদ্ভুত একটা ব্যাপার। একটা পর্যায়ে দেখা গেল যে এরা এখন শান্ত হয়ে গেছে। ভিন্ন একটা অশরীরী এখানে চলে এসেছে। এই অশরীরী কখনো কাক হয়, কখনো শেয়াল হয়, শেয়াল হয়ে শরীরে ঠুকরে ঠুকরে মাংস খাচ্ছে এই 2 জনের। ওই যে জেলেটা, সে তো দূর থেকে এটা দেখছে। সে একটা শব্দও করে নাই, যদি শুধু শব্দ করতো তাহলে হয়তো বা সেও বিপদে পড়ত। তাকে কিন্তু প্রথমে নাকি ওই পিশাচটা দেখেনি, কিন্তু পিশাচটা এবার হয়তো বুঝতে পেরেছিল কেউ তাকে আড়াল থেকে দেখছে। তো
এই যে ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু ওই যে মাঝি, সে দেখছে, দীর্ঘ একটা সময় নিয়ে সে দেখছে, কিন্তু মনে হচ্ছিল সে ওখান থেকে নড়তেই পারছে না। হঠাৎ করে এই মাঝি ফিল করে যে কোনো একটা তার কাটা দিয়ে তার পিঠে কেউ আঘাত করছে। আমরা অনেকে তার কাটা দেখেছি, এই তার কাটা দিয়ে যদি কাউকে আঘাত করা হয় কি অবস্থা হবে। তো মাঝি ফিল করে তার কাটা দিয়ে কেউ তার পিঠে আঘাত করছে। তখন তো মাঝির শরীর একটু শক্তি ফেরত আসে, সে দ্রুত নৌকা বাইতে শুরু করে, কিন্তু তার নৌকা মনে হচ্ছে সামনের দিকে আর আগায় না, নৌকাটাকে কেউ পেছন থেকে টেনে ধরে রেখেছে। সে কি দোয়া দুরুদ পড়বে তার তো মনে কিছুই আসছে না, ভয়ে সে সব কিছু উল্টে পাল্টে ফেলছে। এমত অবস্থা সে অজ্ঞান হয়ে যায়। পরে বাকি যে জেলেরা ছিল তারা মাছ ধরা শেষে সবাইকে একসাথে নিয়ে ফিরবে, ওই সময় দেখে যে একটা নৌকা নাই, ওই নৌকায় 3 জন ছিল, তারা তো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা একটু সামনে এগিয়ে দেখে যে একটা নৌকা ভাসছে, ওই নৌকার উপরে জেলে অজ্ঞান হয়ে আছে, আর বাকি 2 জনের কোনো দেখা নাই। তখন ওই নৌকা সমেত ওই জেলেকে নিয়ে আসা হয়। যখন তার জ্ঞান ফেরে তখন তিনি সব ঘটনা সবাইকে খুলে বলেন। তখন সবাই মিলে ওই জওরা ভিটায় গিয়ে ওই 2 জনের ক্ষত বিক্ষত লাশ যে পাবে এরকমটাই তো আশা করেছিল, কিন্তু না, তাদের ডেড বডিও কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর যে বেঁচে গিয়েছিল সেও একদিন রাতে নাকি জল বিয়োগ করার জন্য বাইরে বের হয়েছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও সে ঘরে আসছিল না। তখন তার স্ত্রী বাইরে বেরিয়ে দেখেন তার স্বামী মৃত অবস্থায় পড়ে আছে। সে কিভাবে মারা গেল, তার তো কোনো অসুখ বিসুখ ছিল না, আর সে তো বৃদ্ধও ছিল না। সবাই ধরে নেয় ওই পিশাচটাই তাকে হত্যা করেছিল। এবার আসি আর একটা ঘটনায়। তখন বন্যা চলে গেছে, খেতে মানুষজন ধান লাগাচ্ছে। তখন কিন্তু ধান চুরি হতো, মানে বন্যার কারণে তো ধান চাষ করা যায়নি, যার ফলে ভাতের সংকট ছিল। সব জায়গায় না, তবে ওখানে ছিল আর কি, যেহেতু ওখানে বন্যার প্রকোপটা একটু বেশি হয়েছিল। তো এক রাতের কথা, তখন খেতে পানি দিতে হবে। তখন কিন্তু এখনকার মতো আধুনিক সেচ পাম্প ছিল না, একটা ছোট পাম্পের মতো ছিল, যেটা একজনও অনায়াসে নিয়ে যেতে পারত। মানে একটু শক্ত সামর্থ্য লোক থাকলে অনায়াসেই এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারত। এই পাম্পটা আসলে কেমন ছিল এটা জীবন ভাই নিজেও দেখেননি বলে জানিয়েছেন। তো এরকম একটা সেচ পাম্প, এক ব্যক্তি সে তার 16-17 বছরের একটা ছেলেকে সাথে নিয়ে নিজ খেতে গিয়েছেন, মানে যেখানে উনি চাষবাস করবেন, পানি দেওয়ার জন্য। সাথে নাকি একটা দড়িও লাগতো, ওই মেশিনটাকে নাকি শক্ত করে ধরে রাখতে হতো এই জন্য। তো সেই ব্যক্তি আর তার ছেলে সবকিছু ঠিকঠাক করে খেতে পানি দিচ্ছিল। পানি দেওয়া শেষ করে ক্ষেতের যে আইল, এই আইলটা তো একবার ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যে কোথা থেকে পানিটা মানে অন্যদিকে যাবে বা কোন জমিতে যাবে, পানিটা ঠিকঠাক মতো যাচ্ছে কিনা, আইল ভেঙে গিয়ে পানি বের হয়ে যাচ্ছে কিনা, এগুলো তো খেয়াল রাখতে হবে। তখন সে তার ওই মেশিনটা তার ছেলেকে দিয়ে বলে যে তুই চলে যা, আমার আরও কিছু কাজ বাকি আছে, আমার একটু দেরি হবে। তো উনি যখন ক্ষেতের আইল দেখছিলেন যে কোথা থেকে পানি বেরিয়ে যাচ্ছে কিনা, এমন সময় দেখতে পান তার ক্ষেতের ওপাশে একটি পরিবার দাঁড়িয়ে আছে, মানে একজন পুরুষ বা একজন মহিলা, তা আর 4 জন লোক দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে তাদের সন্তান। এটা কিন্তু দূর থেকে ওই লোকের ছেলেও দেখতে পায় যে তার বাবা তখন ওখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে কিছু বলছে। তার বাবা ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই কারা আপনারা, এত রাতে আমার ক্ষেতের পাশে কি করেন? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। এখন উনি মনে করছেন এরা হয়তো বা ধান চোর। তিনি তো খুবই গালিগালাজ করে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তখন নাকি ওই দাঁড়িয়ে থাকা ছায়াগুলো উল্টো পথে হাঁটতে শুরু করে। ক্ষেতের মালিকও তাদের পিছন পিছন ধাওয়া করতে থাকেন। এদিকে তার ছেলে তো বাড়িতে চলে আসে, রাত 1টা বেজে যায়, তার বাবার বাড়িতে ফেরত আসে না। তার মা বলে, কি রে, তোর বাবার তো দেরি হচ্ছে কেন? ছেলে বলে, এমনটা তো আর কথা না। তারা ওই রাতে ওখানে না গিয়ে পরদিন সকালবেলা গিয়ে দেখে তার বাবার লাশ এই জওরা ভিটার একটা গাছের সাথে দড়ি দিয়ে ঝুলানো। এটা কিভাবে সম্ভব? আর একটা ভয়ঙ্কর ব্যাপার, তার বাবার ডান পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত খাওয়া, মানে নেই, কেউ খেয়ে ফেলেছে। আর শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে শরীরে কোনো রক্তই নেই, একদম শুকিয়ে গিয়েছে। দেরি না করে তাড়াতাড়ি ওখান থেকে নামিয়ে গোসল দিয়ে দাফন করিয়ে তার এই সৎকার পর্ব শেষ করা হয়। মাঠখোলা নামক একটা জায়গায় তাকে কবর দেওয়া হয়েছিল, যেই জায়গাটা ওই ব্যক্তির বাড়ির কাছে ছিল।
তো এমন সমস্ত ঘটনার পর মানুষ পুরোপুরি জৌরা ভিটার আশেপাশে যাওয়াই বন্ধ করে দেয়। এর বেশ কিছুদিন পর ঘটে আর একটা ঘটনা। আমরা তো জানি যে গ্রামের বাচ্চা কাচ্চারা খুবই চঞ্চল এবং দুষ্টু প্রকৃতির হয়ে থাকে, তারা সব জায়গায় দৌড়ঝাঁপ করে থাকে, সন্ধ্যা রাত এমনকি যে কোনো সময় তারা আসলে খেলাধুলা কথা মাথায় আসলেই তারা সেখানে চলে যাবে। এরকমই মাগরিবের কিছুটা আগে কিছু ছেলেপেলে খেলাধুলা করছিল মাঠ খোলার এই দিকে আর কি আসছিল খেলার জন্য। তো একটা ছেলে ভুল করে ওই ক্ষেতের মালিকের কবরে পা দিয়ে ফেলে, আর সাথে সাথে তার পা নাকি হাঁটু থেকে বাদ হয়ে যায়। ছেলেটি নাকি ওখানেই মারা গিয়েছিল ছটফট করতে করতে। ওই ছেলেকেও নাকি ওখানেই দাফন করা হয়। কি ভয়ঙ্কর ব্যাপার, কবরে পা পড়ার সাথে সাথে হাঁটু থেকে নিচ পর্যন্ত আলাদা হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? তো এরপর থেকে ঘটতে থাকে আর একটা ঘটনা। মানুষজন তো বাজার সদাই করে হাট খোলার পথ দিয়েই আসতো। সেইবার কয়েকজন বাজার করে ফিরছিল, তো একজনের পথ হচ্ছে অন্য দিক দিয়ে, যেটা হচ্ছে মাঠ খোলা দিয়ে যেতে হবে, আর বাকিরা অন্য রাস্তা দিয়ে যাবে। বাকিরা তাকে এগিয়ে দেয়। তারা একটু সামনে যেতেই দেখে যে দুজন লোক ওই ব্যক্তিকে ডাকছে। ওরা তো ভাবছে যে তার কোনো আত্মীয় স্বজন হবে হয়তোবা। তো এই যে ঘটনাটা, এটা কিন্তু 1975 সালের দিকে, 75 সাল না 85 সালের দিকে আর কি। তো ওই সময় তো মোবাইল ফোনের এরকম যুগ ছিল না, আত্মীয়রা এভাবেই আসতো, কোনো খোঁজ খবর না দিয়ে আসতো। আর গ্রামে গঞ্জে তো এরকম চিঠি লেখার প্রচলনটাও কম ছিল। এখন যেরকম চিঠি একটা সময় চিঠি লেখা যেখানে যেত, চিঠি পাঠাতো, এরপরে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করতো, তারপর মোবাইল ফোন তো এসেছেই আর কি। তখন তো এরকম ছিল না, হুটহাট করে চলে আসতো লোকজন। এটা মোটামুটি বলা চলে যে ওই সময়ের বাস্তবতায় এটা কমন ছিল। ওই লোকটা এটাই ভেবেছে আত্মীয় স্বজন হয়তো বা। তখন উনি ওইদিকে এগিয়ে গিয়েছে, আর এই যে যেই লোকজন তাকে একটা দূরত্ব পর্যন্ত এগিয়ে দিয়েছিল, তারাও কিন্তু দেখেছিল দুজন লোক ওই ব্যক্তিকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। তবে দূর থেকে ওনারা আসলে বুঝতে পারেন নাই যে কে ডাকছে। তারাই মূলত ভেবেছিলেন যে এনার আত্মীয় স্বজন, আর ওই লোকে ভেবেছিল হয়তো বা তার আত্মীয় স্বজন, কারণ ওই লোকটার তো আর কোনো খোঁজ খবর জীবিত অবস্থাতে পাওয়া যায়নি। হ্যাঁ, তাকে পাওয়া গিয়েছিল পরদিন, তাকেও একই অবস্থায়, পায়ের হাঁটু পর্যন্ত খাওয়া, মৃত অবস্থায় রাস্তার পাশে। এসব কেন হচ্ছিল, কিভাবে হচ্ছিল কেউ জানতে পারছিল না। তবে জানতে পারে একজন হুজুরের মাধ্যমে। ওই হুজুর বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে লজিং খেত। এরকমই এক রাতে সে লজিং খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যায়। সে মাঠ খোলার যে জায়গাটা, এটা পার হয়ে জওরা ভিটার আরও সামনের দিকে আর একটা বাড়ি আছে, ওই বাড়িতে আর কি তার একটা লজিং বাড়ি ছিল। তো উনি যেতে যেতে মাঠ খোলার ওই কবরগুলোর কাছে যখন এসেছেন, তো ওই কবরগুলো ছিল ওই পা কাটা ব্যক্তিদের। তখন উনি দেখেন যে দুজন লোক রাস্তার একদম মাঝখানে এসে মোরগ লড়াই খেলছে। আমরা যেভাবে মোরগ লড়াই খেলি না, ওরকম। তো আমরা নিশ্চয়ই জানি যে মোরগ লড়াই কীভাবে খেলা হয়। এক হাত দিয়ে আমরা এক পা ধরি, আর এক হাতের কোনোই দিয়ে অপরপক্ষকে আমরা আঘাত করার চেষ্টা করি, ধাক্কা দেই। তো ওনাকে দেখে ওই দুজন বলে, কিরে হুজুর, লজিং খেতে যাচ্ছিস, ভালো কথা, আগে আমাদের সাথে একটু মোরগ লড়াই খেল, আমাদের হারাতে পারলে তুই যেতে পারবি, না হলে কিন্তু পারবি না। হুজুর তো ভয়ে কি করবেন, সূরা কালাম দোয়া যা জানেন সব পড়তে শুরু করেন। পড়তে পড়তে একটা সময় নাকি এগুলো উধাও হয়ে যায়। তখন উনি চোখ বন্ধ করে নাকি দিয়েছেন দৌড়, আর পেছনে তাকাননি। উনি যেই বাড়িতে লজিং খেতে যাবেন সেখানে পৌঁছান, হাঁপাতে থাকেন, লোকজন তাকে পানি খেতে দেয়। একটু শান্ত হওয়ার পর সব ঘটনা খুলে বলেন। তখন ওনারা তাকে মাদ্রাসা পর্যন্ত এগিয়ে দেন। এরপর থেকে মানুষ জানতে পারে যে আগের মৃত্যুগুলোর পেছনে আসলে এসব কারণ ছিল। এরপর হুজুররা, বিশেষ করে ওই মাদ্রাসার হুজুররা, ওই কবরের লাশগুলিকে আবার ওঠান, আবার ভালো করে গোসল করিয়ে দাফন করান। যেই অবস্থাতে ছিল আর কি, সেই অবস্থাতে গোসল করিয়েছিলেন। হয়তোবা ওই সময় তাড়াহুড়া করে দাফন করানো হয়েছিল, আর এই কারণে এই ঘটনাগুলো ঘটছিল। আল্লাহর অশেষ রহমতে এই যে কবর থেকে লাশ ওঠানোর পর আবার যে সুন্দর করে গোসল দিয়ে, আবার সুন্দর করে জানাজা করিয়ে আবার দাফন করা হলো, এরপর থেকে নাকি ওইখানে, ওই মঠ খোলার ওইখানে এরকম ঘটনা ঘটেনি। এবার আমরা আসি খালেক চাচার ঘটনা। ওনার সাথে এটা 2013 সালে ঘটেছিল। খালেক চাচার বাড়ি নাগলা বাজারের কোনাপাড়া এলাকাতেই। উনি এই যে মোতালেবের চাচা, যিনি আমাদেরকে এই ঘটনাটা দিতে সাহায্য করেছেন, বিশেষ করে জীবন ভাইকে সাহায্য করেছেন আর কি। তো তার বয়স বর্তমানে 40-এর কাছাকাছি। তো ওনার মাছ ধরার বেজায় নেশা ছিল। উনি যদি দেখতেন কোথাও মাছ আছে খালে বিলে নদীতে, উনি মরিয়া হয়ে মাছ ধরতে চলে যেতেন। ওনার সাথে আরও একজন লোক থাকতো, সেও মাছ ধরতে বেশ পটু, তাই তাদের জুটিও বেশ হয়েছে।
এমনই শীতের সময় সেও তার সাথের লোককে আগে থেকেই বলে দেয় যে কালকে মাছ ধরতে যেতে হবে, জৌরা ভিটার পাশে যে বড় বিলটা রয়েছে ওখানে যাব। তাদের কথা ছিল ভোর হওয়ার আগেই মাছ ধরতে যেতে হবে। সেই অনুযায়ী ওই লোক বলে ঠিক আছে, কালকে আমি তোমাকে ডাক দিয়ে নিয়ে যাব। তো উনি ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে রাতে ডাক দেয় খালেক। খালেক মানে খালেককে ডাক দেয় আর কি, এ খালেক, এইভাবে। তো খালেকের তো ঘুম ভেঙে যায়। উনি তাকিয়ে দেখেন যে ওনার স্ত্রী জেগেছেন কিনা এই ডাকে। না, ওনার স্ত্রী ঘুমাচ্ছেন, ওনার স্ত্রী ডাক শুনতে পাননি। বাড়ি থেকে আবার ডাক দেয়, খালেক। তখন উনি শিওর হন যে আরে জিন ভূত হলে তো 3বার ডাকতে পারে না, ও তো 3বারও বেশিবার ডাকছে। উনি বলে এই দাঁড়া আসতেছি। তখন উনি মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে বের হয়েছেন, হাতে ওনার একটা ব্যাটারি যুক্ত টর্চ লাইট। তো উনি বের হয়ে দেখেন সেই লোক দাঁড়িয়ে আছে। সে লোক বলে এই তাড়াতাড়ি চল, ফজর আজান দিয়ে দেবে, তো অনেক দেরি হয়ে গেছে। তো খালেকও দেরি না করে চলতে শুরু করে। তবে ওই লোক তার সাথে না গিয়ে অনেকটা সামনের দিকে চলে যায়। এদিকে খালেক চাচা এই যে ডাকাডাকি করেন, ওই লোক কিন্তু কোনো কথাও বলে না। এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেটা হয় আর কি, হঠাৎ ওই লোক দূর থেকেই বলে এই লাইট বন্ধ কর তো, হাতের লাইট বন্ধ কর। খালেক চাচা বলেন যে এই বেটা লাইট বন্ধ করবো কেন, রাস্তায় যদি সাপ টাপ থাকে কামড়াবে না? আর দেখিস না আজকে অমাবস্যার রাত, আকাশে চাঁদও নাই, চাঁদ থাকলে না হয় একটা কথা ছিল। তখন ওই লোকটা বলে আরে আমরা রাস্তাঘাট খুব ভালো করে চিনি, তুইও তো চিনিস, কোনো সমস্যা হবে না, চল। তবুও আসলে মন মানে না ওনার। মাঝে মাঝে লাইট যেই না জ্বালান তখনই ওই লোকটা চিৎকার দিয়ে ওঠে। একটা পর্যায়ে কি মনে করে ওই লাইটটা পরে হচ্ছে ওই ব্যক্তির পায়ের দিকে। তখন উনি দেখেন, মানে এই যে আব্দুল খালেক দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ওই ব্যক্তির পা দুটো উল্টো, মানে পায়ের দিকটা উল্টো দিকে, পায়ের পাতা ঘোরানো, পায়ের গোড়ালি যেদিকে ওইদিকে তার মুখ, ওই লোকের মুখ। এটা দেখে তো উনি বেশ আতঙ্কিত হয়ে যান। আর মনে মনে ভাবতে দেখেন এখন এই জিনিসটা যদি বুঝতে পারে আমি এই জিনিসটা বুঝে ফেলেছি তাহলে তার রক্ষা নাই, কোনোভাবে এটাকে বুঝতে দেওয়া যাবে না। উনি আস্তে আস্তে পেছনের দিকে যেতে থাকেন, মানে ওই লোকটা সামনের দিকে যাচ্ছে, উনি উল্টো দিকে হাঁটছেন। তবে লাইটটা এমনভাবে ধরছেন যে হ্যাঁ উনি সাথেই আছেন। ওই অভাবটাও তখন অনেকটা সামনে চলে গেছে। এইবার উনি উল্টো ঘুরে বাড়ির দিকে দিয়েছেন দৌড়। তখন নাকি পেছন থেকে খুব গম্ভীর গলায় বলতে থাকে বেঁচে গেলি রে খালেক আজকে, না হলে মাছ ধরার শখ তোর জনমের মতো ঘুষাই দিতাম। আর জোরে জোরে হাসছে, এমন হাসি মনে হচ্ছে ঢোলের উপর বাড়ি দিচ্ছে, এমন কর্কশ আওয়াজ। এদিকে পিছন থেকে বলতে থাকে খালেক দৌড়া, আরো জোরে দৌড়া, ধরলাম কিন্তু এখনই এসে। উনি তো আরো জোরে দৌড়ান। উনি তো বাড়িতে এসে দরজাটা লাগিয়ে কম্বল মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে শুয়ে পড়েন। এদিকে তার স্ত্রী এই অবস্থা দেখে বলে কি হয়েছে তোমার? তখন সে বলে এই একটু ঠান্ডা লাগছে তো এই জন্য এরকম করছি। পরদিন সকালবেলা সে তার স্ত্রীকে সব কথা খুলে বলেন। উনি বলেন এই জওরা ভিটার জায়গাটা তো এমনিতেই ভালো না, ওইদিকে গেছি মাছ ধরতে, এরকম ঘটনা তো ঘটবেই। তো এটা ছিল খালেক চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো এরপর থেকে উনি কিন্তু রাতের বেলা কখনো মাছ ধরতে যেতেন না। খালেক চাচা এখনো জীবিত আছেন। আর সর্বশেষ যে ঘটনাটা, এই ঘটনার পর জওরা ভেটাকে কেন্দ্র করে আর কোনো ঘটনা কি ঘটেনি। এই ঘটনাটা 2016 সালের কোনাপাড়ার ডান দিকের বেশ একটু সামনে একটা মসজিদ রয়েছে। এটা মসজিদ না মাদ্রাসা এটা অবশ্য ভালো করে বলা মুশকিল। এটা হয়তো বা মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে। তো মসজিদ বা মাদ্রাসা যেটা উনি দেখেছেন আর কি, যে জীবন ভাই যেটা দেখেছেন উনি ভালো করে খেয়াল করেন নাই, মানে এমনভাবে এটা তৈরি মসজিদও মনে হয় মাদ্রাসাও মনে হয়। তো ওইখানে এক ছাত্র যে ওখানে আরবি শিখছিল আর কি, কোরআন শিক্ষা করছিল। তো সে একদিন কি করে ওই জওরা ভিটায় যে গাছপালাগুলো রয়েছে ওই দিকটাতে গিয়েছে। কি মনে করে গিয়েছে? এটা কৌতূহল থেকেই গিয়েছে। মূলত অনেকেই তাকে বলেছে যে ওই জায়গাটা কিন্তু ভালো না। ও চিন্তা করছে কেন বলে ভালো না, আমি একটু যাই তো, মনে হয় সব বন্ধুরা মিথ্যা কথা বলতেছে। তো সে গিয়েছে। যাওয়ার পর সে তো আর ফিরে আসে না। 3 দিন পার হয়ে যায়, খোঁজ খবর নাই। এদিকে হুজুররা তো খোঁজ খবর নিচ্ছে কোথায় গেছিল। অনেক সময় দেখা যায় বাচ্চারা পড়তে ভয় পায়, পালিয়ে যায়, সে কি ওরকম করলো কি না। তখন কেউ কেউ বলে যে ও তো চওড়া ভিটার দিকে যেতে চেয়েছিল, আমরা তো নিষেধ করছিলাম। তখন তো হুজুরের মানে টনক নড়ে, আরে এ কথা তোমরা আগে বলো নাই কেন? হুজুর তো দ্রুত আরো লোকজনকে সাথে নিয়ে জওরা ভিটার দিকে যায়। ওখানে গিয়ে দেখেন যে ছেলেটা বড়ই গাছের নিচে একদম শান্ত ছেলের মতো বসে আছে।
এই 3টা দিন হয়ে গেল, তার কোনো খোঁজ খবর নাই, ওখানে একদম শান্তভাবে বসে আছে। তখন হুজুর বললেন, এই তুমি এখানে কি করো, তুমি কি করছো এখানে? 3 দিন হয়ে গেল তোমার কোনো খোঁজ খবর নাই। হুজুর সহ আরো লোকজন একটা বিষয় খেয়াল করেন, এই ছেলে চোখের পাতা ফেলে না। চোখের পাতা এতক্ষণ না ফেলে কেউ থাকতে পারে? হুজুর তার শরীরে এবার হাত দেন, হাত দিয়ে দেখেন তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তখন সে চোখ বন্ধ করে ঠাস করে মাটিতে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। সবাই তাকে ধরে মাদ্রাসায় নিয়ে আসে। এরপর তার যখন জ্ঞান ফেরে, সবাই তো জিজ্ঞেস করে কি হয়েছিল তোমার। সে শুধু একটাই কথা বলে, আমাকে ছাড়, আমি বড়ই গাছে উঠবো। এই কথা বলে নাকি সে বাইরে বেরিয়ে যেতে চাইতো। সেটা নাকি অনেক মেধাবী ছিল, খুবই ভালো কোরআন পড়তে পারত। সে এরকম একটা পজিশনে ছিল যে তার খুব দ্রুত উন্নতি হতো, হুজুররাও বুঝতে পেরেছিলেন, অনেক মেধাবী ছিল। ঝাড়ফুঁক করেও তার উপর কোনো কাজ হচ্ছিল না। একদিন ঘটে এক মর্মান্তিক ঘটনা। সে তার নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, তাও আবার প্লাস্টিকের দড়ি দিয়ে। এটাও মূলত একটা নির্মম ঘটনা ছিল। তো এটাই ছিল সর্বশেষ ঘটনা জওহরা ভিটা কেন্দ্রিক। আসলে এই যে জওহরা ভিটা কেন্দ্রিক ঘটনাগুলো আমরা শেয়ার করলাম, সত্যি তো জওহরা ভিটা কেন্দ্রিক যে ঘটনাগুলো আমরা শুনলাম, আপনারাও তো শুনলেন, ভয়ঙ্কর একটা জায়গা। এই জায়গায় সর্বশেষ যেই ঘটনাটা ঘটলো এই মাদ্রাসার বাচ্চাকে কেন্দ্র করে, বাচ্চাটাও এভাবে মারা গেল, তাও প্লাস্টিকের দড়ি। যেই দড়ি দিয়ে অনেক সময় আমরা কার্টুন বাঁধি, বিভিন্ন জিনিস বাঁধি, এই দড়ি গলায় দিয়ে সে আত্মহত্যা করলো। কেন এমনটা হলো? ওখানে আসলে যে পিশাচটা রয়েছে, কেনই বা এরকম মৃত্যু তাণ্ডব সে শুরু করেছে? 2016 সালের পর এই 10 বছরে তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে দীর্ঘদিন কিন্তু জওহরা ভিটায় কোনো ঘটনা ঘটেনি বলে মানুষ কিন্তু ভুলে গিয়েছিল। আবার তারা তাদের কর্মকাণ্ড শুরু করেছিল বলে আবার নতুন করে শুরু হয়। বিগত 10 বছরে কোনো ঘটনা ঘটেনি, হতে পারে এই 10 বছরের পিশাচটা একটা প্রস্তুতি নিয়েছে, আবার সে তার মৃত্যু খেলা শুরু করে দিতে পারে। এই জন্য ওখানে যারা আছেন অবশ্যই সতর্ক থাকবেন। কেউ ওই জায়গা এমনভাবে মানে ওই জায়গায় যাবেন না যেখানে আপনার মনের মধ্যে আসতে পারে দূর এখানে কিছুই হয় না। হতে পারে আপনার সাথেই এই ঘটনাটা ঘটে যেতে পারে, হতে পারে আমার সাথে এই ঘটনাটা ঘটে যেতে পারে। তাই আমরা সতর্ক থাকবো। এই ধরনের জায়গাগুলোতে অনেক দুষ্টু পিশাচগুলো আস্তানা গেড়ে থাকে। এরা মানুষকে বলি হিসাবে গ্রহণ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। ঘটনাগুলো কেমন লেগেছে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আসে শনিবার, শনির রাতে নতুন একটি আয়োজন নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন।